অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা শনিবার, জানালেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ প্রণয় বর্মার। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের হাইকমিশনার। ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ডাচ রাষ্ট্রদূতকে ডক্টর ইউনূস। সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ঢাকা আসছেন রোনাল্ডো। স্কুল ছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে। তাইমুর রশিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবারের মতো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। এ সময় ভারতের অর্থায়নে চলা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার জানান, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। জানান কোনো প্রকল্পের কাজ থেমে নেই। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. So the projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ভারত থেকে মিলেছে $180 কোটি ঋণ সুবিধা। Future projects also will not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. Win-win situation, that is very important. Their business people also win, and we will also win. That is one. এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা, 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। যত দ্রুত সম্ভব অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, স্বর্ণা দাস হত্যার প্রতিবাদ জানালেও ভারত কোনো ব্যাখ্যা দেয়নি। এদিকে সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য না করলেও ভারতীয় হাইকমিশনার বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মৌলভীবাজার সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যার রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁও সীমান্তে রোববার জয়ন্ত কুমার সাহাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জয়ন্ত কুমার হত্যারও কড়া প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত হত্যায় দায়ীদের বিচার চায় বাংলাদেশ। আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি, এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের
নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে, এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি। এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব, এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এর আগে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলোচনা হয়নি। নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা অর্জনে আমরা একসঙ্গে কাজ করছি। দুদেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথাও জানান ভারতের হাইকমিশনার। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে বৈঠকের পর তিনি এই তথ্য জানান। সিলেটের শাহপরান শাহর মাজারে হামলা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সীমান্তে সম্প্রতি বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস ও জয়ন্ত কুমারকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুর্গাপূজা সামনে রেখে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা দেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি, এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ওই পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। সিলেটে মাজারে হামলায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহপরানে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে তিনি জানান, এখন পর্যন্ত সারা দেশে 32,666টি পূজা মণ্ডপের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। দেশে বিভিন্ন সময়ে মন্দিরে হামলার বিচার না হওয়ার অভিযোগ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতাদের। আমরা প্রত্যেকটা ঘটনা বলেছি, 5ই আগস্টের পূর্বাপরের কথাও বলেছি। প্রত্যেকটি ঘটনা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। ফাইয়াজকে হারিয়ে এখনো শোকে স্তব্ধ পুরো পরিবার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকা সহ সারা দেশ যখন সোচ্চার, এমন পরিস্থিতিতে গত 18 জুলাই রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে নিহত হয়। ফাইয়াজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় ওবায়দুল কাদের, আনিসুল হক, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ নেতা সাদ্দাম মিনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জনকে। হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন,
আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। ফাইয়াজের এমন মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না স্বজনরা। বোনের স্মৃতিতে আজও সমুজ্জ্বল তার ভাইটি। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণ আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ছেলে হত্যাকারীদের শহীদুল ইসলাম ভুইয়া ও ফাইয়াজের মা। আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া, ফারহান ফায়াজ। সে ধানমন্ডি ২৭ নম্বরে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় পিবিআই আসামিদের রংপুর চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আসাদুজ্জামান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা। কেন, কিভাবে এবং কার নির্দেশে শিক্ষার্থী আবু সাইদের উপর গুলি করা হয়েছিল তারও ব্যাখ্যা দেন আসামিরা। ছাত্র জনতার আন্দোলনে গত 16 আগস্ট নগরীর পার্কের মোড়ে পুলিশ নির্বিচারে গুলি করে শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করে। এই ঘটনায় সাইদের বড় ভাই রমজান আলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিগত 4 দিনের রিমান্ড দিয়েছেন। তারা বিজ্ঞ আদালতে এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা বিজ্ঞ আদালতকে জানিয়েছে এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারের শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বর্তমান সরকার এসব প্রতিষ্ঠান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য শিক্ষা, অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন এবং বাণিজ্য খাতের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নেদারল্যান্ডস এন্ড রাষ্ট্রদূত ইরমা ভান ডুরিনের সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নেদারল্যান্ডসের সমর্থনের কথাও জানান দেশটির রাষ্ট্রদূত। তাদের মধ্যে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়। কৃষি, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নেদারল্যান্ডসের বিনিয়োগ আগ্রহের কথাও জানান দেশটির রাষ্ট্রদূত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। জানানো হয়, বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র। এদিকে আগামী 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রু। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে বেদান্ত বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী। বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে ভারতের গণমাধ্যম। এমন প্রশ্নে বেদান্ত জানান, সেই রিপোর্টগুলো দেখেননি। ওই প্রতিবেদনগুলো সত্যি নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দ করা প্লট সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সব অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী আজ এই রিট দায়ের করেন। রিটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দ করা 60 কাঠা প্লট বাতিল সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে রিটে। এছাড়াও এ বিষয়ে তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটিও গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবীরা জানান, পূর্বাচলে নিজেদের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। প্লট বরাদ্দের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়েও। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ঠিক করেনি। বলেছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে জয়নুল আবেদিন বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সরকারের মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া গেলে জাতি এই সরকারের উপর খুশি হতো। ডক্টর ইউনূসকে দ্রুত রোডম্যাপ দেওয়ারও তাগিদ দেন বিএনপির এই নেতা। এ সময় 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উল্লেখ করে সরকারের প্রশংসাও করেন তিনি। সেই সঙ্গে ভারতের 7 সিস্টারে অস্থিরতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। কথা বলেছেন, জঘন্য অপরাধ, এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইরা, তাই আমরা আমাদের এই নেতারা বলেছে, আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব, কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ অভিযোগ করেছেন, শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী অনেক ব্যক্তি এখন প্রশাসনে ঘাপটি মেরে আছে। তাদের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন করা না হলে সমস্যা আরও বাড়বে। অনেক নিয়োগ এরই মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আরও সতর্কতার সাথে নিয়োগ দিতে হবে। উপদেষ্টা ও নতুন নিয়োগ প্রাপ্তদের ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসারও আহ্বান জানান তিনি। বলেন, জনগণকে স্বস্তি দিতে না পারলে আরো কঠিন মূল্য দিতে হতে পারে। সংস্কার বাস্তবায়নের গতি হতাশাজনক বলেও অলি আহমেদ মন্তব্য করেন। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 1 মাস অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই। প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ, টাকা পাচারকারীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা খুবই জরুরি। সর্বোপরি দুর্নীতিবাজ একজন ব্যক্তি এখনো পর্যন্ত দেশের 1 নম্বর আসনে বসে আছে। এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সংবিধানের দোহাই দিয়ে যারা তাকে এই আসনে বসায় রেখেছে, তারা পক্ষান্তরে ছাত্র জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করছে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, কিন্তু গেল 16 বছরে সেটি রক্ষা করতে পারেনি, আদালতও রক্ষা করতে পারেনি। তাই এই সামগ্রিক বিষয় সংস্কার করতে হবে। দুপুরে রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ আসিফ হাসানের স্মরণে স্মৃতি চত্বরের উদ্বোধন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ উপলক্ষে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের স্মৃতিতে এখনো আছে জাতি। 2018 সালের আন্দোলন আবারও
2024 করতে হলো। নাহিদ ইসলাম বলেন, তারা ভাবেনি আন্দোলন এই পর্যায়ে আসবে এবং সবাই এতে অংশ নেবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষ মিলে মাঠে নামায় এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। তিনি বলেন, পুলিশকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এই পুলিশ আজকেও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। নাহিদ ইসলাম বলেন, সব ক্ষেত্রেই সংস্কার হলে শহীদদের ত্যাগ সার্থক হবে। ব্যক্তি বদল হলেই হবে না, ব্যবস্থারও পরিবর্তন এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলেও মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বেতন গ্রেড বৈষম্য দূর করে 11তম থেকে 10তম গ্রেডে উন্নীত করার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভে অংশ নেয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির কার্যালয় ও এর অধীনে বিভিন্ন অডিট অধিদপ্তর এবং সিজিডিএফ এর কর্মরত অডিটররা। আন্দোলনকারীরা জানান, একই পদে 2 ধরনের বেতন থাকা কখনোই প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। কর্তৃপক্ষকে নৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। তাদের দাবি, 2016 সালে হাইকোর্টের রায়ের পর 61 জন অডিটরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হলেও বাকিদের 10ম গ্রেড দেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। প্রতিবারই একই ব্যক্তির কাছ থেকে জোর করে বেশি কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে এনবিআর কর্মকর্তাদের নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন আঙ্গিকে শুরু হওয়া অনলাইনে আয়কর বিবরণী জমা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, অনলাইনে রিটার্ন দেওয়ার সুবিধা 2016 সালে চালু হলেও বিভিন্ন জটিলতায় সেই কাজ বেশি দূর এগোয়নি। তবে গেল অর্থবছরে প্রায় 5.5 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। নতুন করে চালু হওয়া অনলাইনে এবার অন্তত 15 লাখ করদাতা রিটার্ন জমা পড়বে এমন আশা এনবিআর চেয়ারম্যানের। অনুষ্ঠানে কর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিত করারও তাগিদ দেন উপদেষ্টা। জানান, আগামী অর্থবছরের 1 জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে। জুলাইয়ে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানান জোটের নেতারা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস হলেও এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো আলামত নেই। সম্প্রতি লড়াইয়ের চেতনাকে ভিত্তি করেই সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার দাবিও জানান তারা। ফলে শুধু একটি সরকার পতনের মধ্য দিয়ে স্বৈরাচার বিলুপ্ত হয় না, পুঁজিবাদী ব্যবস্থা লোপের মাধ্যমে বিলুপ্ত হবে স্বৈরাচারী মনোভাব। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক হারুন রহিন হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রাজিকুজ্জামান রতন সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি শাহ আলম। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চব্বিশতম দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB জাতীয় পুরস্কার পেয়েছে 22টি কর্পোরেট প্রতিষ্ঠান। 13টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে ওভারঅল উইনার হিসেবে নির্বাচিত হয় ব্যাংক এশিয়া PLC। রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন। দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাকের পার্টি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব শামীম হায়দার অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল সহ বিভিন্ন মাজারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পিরোজপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। জেলা পুলিশ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সাংবাদিক সহ সকলের সহযোগিতায় পুলিশের ইমেজ ফিরিয়ে এনে নতুন করে পুলিশিং প্রতিষ্ঠিত করা হবে। সম্প্রতি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়ানি সাফাক এ তুলে ধরা হয়েছে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা। নিসানুর কাভুসুগলু নামে একজন রিপোর্টার জানান, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রিত প্রত্যেক বোতলের জন্য 1 টাকা ডোনেট করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত 9 মিলিয়ন তার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজোই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং
মোজো সাপোর্ট প্যালেস্টাইন নামে ক্যাম্পেইন লঞ্চ করে। মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনটি এখনো চলমান রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা শনিবার, জানালেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ প্রণয় বর্মার। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের হাইকমিশনার। ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ডাচ রাষ্ট্রদূতকে ডক্টর ইউনূস। সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ঢাকা আসছেন ডোনাল্ড। স্কুল ছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ, 4 দিনের রিমান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।